রাজনীতি নাকি অর্থনীতি, নির্বাচন নাকি সংস্কার, এ নিয়ে আলাপ আলোচনা কিংবা তর্ক বিতর্কের শেষ নেই। ফ্যাসিবাদকে তাড়ানোর পর ছাত্র জনতা কিংবা তাদের প্রতিনিধি হিসেবে পরিচিত সংগঠনগুলো বারবার বলছে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার করতে হবে, আর রাজনৈতিক দলগুলোর চাওয়া ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দিতে হবে। তবে আজ বিএনপির মহাসচিব আরও স্পষ্ট করে বলেছেন সংস্কার নয়, আগে দরকার পরিবর্তন, এবং বলেছেন ভোট ও ভাতের অধিকার আদায়ে প্রয়োজনে 5 আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে। আবার এসবের মধ্যেই ছাত্র জনতার নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের কথাও ভাসছে রাজনীতির মাঠে। সব মিলিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে পুরো বাংলাদেশ। দর্শক, এখন প্রকাশে আজ আমরা নির্বাচন নিয়ে কথা বলবো। আমরা আলোচনার নাম দিয়েছি ভোটের ওয়ার্ম আপ। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি নেতা ডক্টর এহসানুল হক মিলন, আছেন জাতীয় নাগরিক কমিটির সহকারী মুখপাত্র আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। আপনাদের সকলকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। মিলন ভাই, আপনার মাধ্যমে শুরু করতে চাই। ওয়ার্ম আপ শুরু হলো কিনা আপনাদের? নির্বাচন নিয়ে বিএনপিকে ওয়ার্ম আপ, আমরা তো সবসময় রেডি। লাস্ট 15 ইয়ার্স আমরা একই কাজ করছি, আমরা রাজনীতি করছি, পুরাতন দল করব, সবসময় আমরা জনগণের সাথে রয়েছি। জনগণের সাথে থাকাটা কিন্তু আমাদের রেগুলার প্র্যাকটিস, ইটস নট এ ওয়ার্ম আপ। একদমই। সেক্ষেত্রে আরফিন ভাই, যদি আপনার কাছে আসি, মিলন ভাই ঠিকই বলেছেন, বিএনপি অনেক পুরাতন দল, অনেক বড় দল, ক্ষমতায় ছিল একাধিকবার, তাদের ওয়ার্ম আপ করার খুব বেশি কিছু নাই। নাগরিক কমিটি আমরা যদি বলি, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, তাদের নিয়ে কথা শোনা যাচ্ছে। নিশ্চয়ই নেতিবাচক না, ইতিবাচকই বলবো আমরা, যে আপনারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। যদি একটু বলি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসছে, 3টি দলই কিন্তু পরিবার কেন্দ্রিক এখনো পর্যন্ত রয়েছে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এখনো ক্ষমতায় আসেনি, তারা ওই অর্থে এতটা বড় দল নয়ও, তারা পরিবার কেন্দ্রিক নয়। আপনারা কোন পরিবার ধরে এগোচ্ছেন? আসলে আপনি যদি লক্ষ্য করবেন যে বাংলাদেশের রাজনীতিতে 5 আগস্ট হচ্ছে একটা রিমার্কেবল ঘটনা, যেটা শুধুমাত্র একটা রেজিমকে পরিবর্তন ঘটাই দিছে, ঘটনা এরকম না। 5 আগস্টের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত অতীত রাজনৈতিক যে বন্দোবস্ত ছিল, সে রাজনৈতিক বন্দোবস্তকে তরুণ প্রজন্ম চ্যালেঞ্জ করেছে, এবং তারা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত চায় যে রাজনৈতিক বন্দোবস্তে প্রত্যেকটা মানুষ তার হিস্সা বুঝে নিতে পারবে। ফলে পরিবারতন্ত্র কেন্দ্রিক কিংবা একটা পরিবারকে কেন্দ্র করেই যে রাজনৈতিক দল পরিচালিত হবে, কিংবা সুনির্দিষ্ট কিছু পরিবার রাজনৈতিক সুবিধাভোগী হবে, এই ধারণাটাকে কিন্তু 5 আগস্ট ভেঙে দিয়েছে। ফলে আমরা তো আসলে কোনো পরিবারকে, যদি আপনি বলেন যে কোন পরিবারকে কেন্দ্র করে আগাচ্ছি, আমরা বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে আগাচ্ছি। বাংলাদেশের জনগণই হচ্ছে আমাদের পরিবার, সেই পরিবারকে কেন্দ্র করেই আসলে আমরা আগাচ্ছি। কারা প্রধান হচ্ছেন রাজনৈতিক দলের? সেটা অবশ্যই আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের দল গঠন বা যে কিছু হয় এর মধ্য দিয়ে আমরা আগাবো। ফলে দলের প্রধান কে হবেন, কিভাবে হবেন, এটা অবশ্যই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ঠিক হবে। সেক্ষেত্রে নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এক হয়ে যাবে কি না, নাকি কি? নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্মটাই অ্যাকচুয়ালি 5 আগস্ট বা আমরা যেটাকে জুলাই গণ অভ্যুত্থান বলি, এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল। তার পরবর্তীতে নাগরিক কমিটি গঠিত হয়েছে। তো নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্ম দুটি থেকে যাবে। এই প্ল্যাটফর্ম থেকে একটা অংশ, 2টি প্ল্যাটফর্ম থেকেই যারা রাজনীতিতে আগ্রহী তাদের সমন্বিত হয়ে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার দিকে আমরা আগাবো। জি, যেহেতু আপনি অনেকটা রেফারির মতো আছেন, খেলা খুব জমলো না এখনো। হ্যাঁ, আপনার কাছে একটু জানতে চাইবো আমি, আপনি একই সঙ্গে রাষ্ট্রের যে সংস্কার চলছে সেখানেও একটি রেফারির ভূমিকায় রয়েছেন, সেই জায়গাটিতেও। সেক্ষেত্রে নিশ্চয়ই নির্বাচন হবে, খুব শিগগিরই হবে, আমরা সেদিকেই যাচ্ছি, দেশ সব দেখে যা মনে হচ্ছে। কিন্তু আমার যেটি জানতে চাওয়া,
তারেক রহমান বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কয়েকবারই বলেছেন যে আগামী নির্বাচন হবে এ যাবৎকালে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক এবং শক্ত নির্বাচন হবে, তিনি এটি বারবার কিন্তু বলছেন। তো সেক্ষেত্রে যদি আমরা আওয়ামী লীগের কথা এখনো জানি না, তারা নতুন দল করছে বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটি যে নামেই বলি, বিএনপি তো আছেই, জামাতও রয়েছে, সেক্ষেত্রে আপনারা কতটুকু আসলে প্রস্তুত, আর আপনারা বা কি মনে করছেন আসলে কি একটি সেরকম ভালো শক্ত নির্বাচনের দিকে এগোচ্ছে কিনা দেশ? আমি আশা করি এগোচ্ছে। এখন পর্যন্ত মাঠ অবশ্য সেটা বলছে না, কারণ হলো মাঠে আওয়ামী লীগ বাদে অন্য যে শক্তিগুলো আছে, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা আমরা এখনো নিশ্চিত নই। কারণ আওয়ামী লীগ নির্বাচনের অযোগ্য হওয়ার মানে দল হিসাবে সেটা একটা বিচারিক প্রক্রিয়ায় হবে কি না হবে, নানান ডিবেট আছে, আমরা এটা সরিয়েও যদি রাখি। অপরাপর শক্তিগুলো খুব শক্তিশালী অবস্থায় নেই। নতুন যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে ছাত্র মানে গণঅভ্যুত্থানে যারা সামনে ছিলেন তাদের নেতৃত্বে, সেটা যদি খুব বড় কিছু হয়ে উঠতে পারে তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। আমি মনে করি জনাব তারেক রহমান মূলত তার দলের নেতৃবৃন্দকে একটু অ্যালার্ট করার জন্য বলেছেন। কারণ এটা সত্য, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বিএনপির মধ্যে অনেকেরই হয়তো এই ধরনের একটা বোধ তৈরি হয়েছে, আমরা তো ক্ষমতায় চলেই এসেছি, একটা নির্বাচন হলে আমরা ক্ষমতায় চলেই আসব, এই যে এক ধরনের আত্মপ্রসাদ পাচ্ছেন সবাই, এটা উনি ভেঙে দিতে চেয়েছেন আমি মনে করি। আর নির্বাচনটা কেমন হবে সেই প্রসঙ্গে যদি বলি, আমাদের যে কমিশন আছে, আমাদের কমিশনের কাজ হচ্ছে আমরা নির্বাচনী এই প্রক্রিয়াটা পুরোটা কিভাবে আসলে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা যায়। কারণ আমরা একটা জিনিস আমরা এখন সবাই একমত প্রকাশ করছি, বাংলাদেশটা ধ্বংস হয়েছে শুধুমাত্র একটা জেনুইন নির্বাচন না করে ক্ষমতায় থাকার জন্য। সো আমরা আমাদের জায়গা থেকে পরামর্শ তুলে ধরবো, আমাদের সাজেশনস আছে, এটা শুধু আমাদের না, আমরা মানে শুধু আমরা কমিশনে যারা আছি তা না, আমরা অসংখ্য মিটিং করেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে। আমরা শুধু ঢাকায় বসে থাকিনি, আমাদের বিভাগীয় শহরগুলোতে গেছি, শুনেছি, আমরা সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত নিয়েছি, বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়ে আমরা ফাইনালি ডিসাইড করছি। এরপর আসলে কতটুকু হবে আবার এটা আরেক স্তরের ব্যাপার, সেটা রাজনৈতিক দলগুলো এবং সরকারের মধ্যে ডিসিশন হয়ে শেষ পর্যন্ত সেটা নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচনে কতটুকু যাবে সেটার উপর ডিপেন্ড করবে। তবে আমি মনে করি এই সরকার একটা ভালো নির্বাচন যেহেতু করতে চায়, মানে কোনো রকম কোনো কনফিউশন নাই যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করবে, তার কোনো স্টেক নেই, এখন পর্যন্ত নেই কোনোভাবেই, এখন পর্যন্ত নেই। আমরা আশা করি ভবিষ্যতেও তার কোনো স্টেক থাকবে না, আর সেটাই দেখতে চাই। তাতে এই নির্বাচনটা ভালোভাবেই হবে বলে আমি বিশ্বাস করি। মিলন ভাই, এই যে নির্বাচনটি হবে সেই নির্বাচনকে ঘিরেই ইতিমধ্যে বাংলাদেশের পাড়া মহল্লা গ্রামে গঞ্জে আমরা এখন আওয়ামী লীগ ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নানান প্রোগ্রাম দেখছি, আপনাদের নানান আয়োজন চলছে বিভিন্ন জায়গায়, সেখানে আমরা এই জামাতকেও দেখছি। আমরা এর বাইরে যদি বলি নাগরিক কমিটিও বিভিন্ন জায়গায় এই ধরনের সভা সমাবেশ তারা করছে, তারা বিভিন্ন গ্রামেগঞ্জেও কমিটিও দেওয়া শুরু করেছে তাদের নাগরিক কমিটির, যদিও তারা বলছে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের হবে। কিন্তু এই যে বিএনপির তুলনায় নিশ্চিতভাবে অনেক ছোট একটি দল এখন পর্যন্ত নাগরিক কমিটি, সেক্ষেত্রে তাদেরকেও আমরা দেখছি অনেক জায়গায় আপনারা সহ্য করতে পারছেন না গ্রামেগঞ্জে, এটির কি কারণ আসলে? ঠিক আছে, আপনার এই বক্তব্যটার উত্তর দেওয়ার আগে একটু প্রসঙ্গে যাই। আপনি কি বিএনপিকে আখ্যায়িত করছেন পারিবারিক দল, পরিবারতন্ত্র? আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। Can you ask me the question? না, আমরা তো মানে সেটি দেখছি প্রধান। আপনি কেন অ্যাড্রেস করছেন বিএনপি পারিবারিক দল? বিএনপির কি বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার নাতি পুতি থুনতি মিলিয়ে মন্ত্রী এমপি নেতা হয়েছে? না শেখ হাসিনার পরিবারের না এর আগে কি হয়েছিল? শেখ হাসিনার পরিবারের 129 জন তার আত্মীয় স্বজন ছিল। আমাদের পরিবার বলতে আমি মনে করি বিএনপি যারা আছে বিএনপির পরিবার, এই মুহূর্তে 66 জন বিএনপির পারিবারিক সন্তান তারা দল করছে, অর্থাৎ আমার মেয়ে করছে, বা তরিকুল ইসলাম সাহেবের মেয়ে করছে, বা মীর নাসির সাহেবের মেয়ে করছে, বা ফজলুর রহমান পটল সাহেবের মেয়ে করছে, বা সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে করছে, বা আমানুল্লাহ আমানের ছেলে করছে। ইজ ইট দ্য গুডউইল অ্যাসেট অফ আমানুল্লাহ আমান? আমানুল্লাহ আমান ভিপি ছিল, রাজনীতি করেছে, তার যে গুডউইল অ্যাসেটটা তার ছেলে নিচ্ছে, এটা কি পারিবারিক তন্ত্র হলো? ওয়াই ইউ আর থিঙ্কিং লাইক দ্যাট? তারেক জিয়া কি পারিবারিক তন্ত্রতে এসছে? শহীদ জিয়া মারা গেলেন কুতে, তারপর বেগম খালেদা যে হাউস ওয়াইফ থেকে বেরিয়ে এসে এই দলটাকে সৃষ্টি করলেন, ক্ষমতায় দায়িত্ব পেলেন, বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী হলেন। ওনাকে কি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান
ঘর থেকে বের করে রেখে রাজনীতিবিদ বানিয়েছিলেন? না তারেক রহমান তৃণমূল থেকে রাজনীতি করতে করতে তিনি বেরিয়ে এসছেন, তিনি রাজনীতি প্রজ্ঞা অভিজ্ঞতা নিয়ে তিনি রাজনীতি করছেন। তাহলে এই পরিবারটা হচ্ছে আমাদের পরিবার, সেই পরিবারের গুডউইল অ্যাসেট তারেক রহমান নেবে বা আমি নেব, এটি তো আমাদের পরিবার। কিন্তু আপনি কোন পরিবারতন্ত্র বলছেন? মানে কখনো প্রয়োজন হলে আপনারা দলের প্রধান অন্য জায়গাতে আসতেও পারে, অবভিয়াসলি প্রয়োজন হলে। কেন আসতে পারবে না? খুবই ভালো, এটি আমরা আশাবাদী। এবার আসুন আপনি দ্বিতীয় কোশ্চেন। আপনি বলছেন যারা নতুন আসছে তারা ছোট। আমরা বড় বলে তাদেরকে ছোট বলবো, এটা তো হতেই পারে না। দেখুন, রাজনীতির মাঠে একটা মার্কেট শেয়ার আছে। কিছুদিন আগে বলা হতো আওয়ামী লীগের 40% মার্কেট শেয়ার রয়েছে, আমরা বলতাম বিএনপি 35% রয়েছে, তো 75%। জামাতকে যদি আমরা 10-15 দিয়ে দিই তাহলে 80-85%, আর বাকি 15% কারা? সাধারণ জনগণ বা আদার। তাহলে এই মার্কেট শেয়ারে যখন 40% তাদের দোষের কারণে তারা পালিয়ে গিয়েছে, মাঠ ছেড়ে গিয়েছে, তো হিউজ ভ্যাকুয়াম ওই মার্কেটে রয়েছে। তো মার্কেট শেয়ারটা তো লার্জ, সেটা কারা? সেটাকে যদি নতুন দল কোপ করে, নতুন কোনো আইডিয়া দিয়ে, তাহলে ওয়াই দে উইল বি স্মল। এভাবে তো আখ্যায়িত করা যায় না। আর রাজনীতি কি কারোর জন্য মানে অন্য কাউকে কি বাধা দেওয়া যাবে? কেন দেবে? আর আপনি দেখুন আমাদের দল যে কাজগুলো করছে সেই কাজগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করার জন্যই করছে। আপনি দেখুন এই যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে কথাগুলো বলা হয়েছে, সেখানে কি অন্য কোনো পার্টিকে, অন্য কোনো দলকে ডিপ্রাইভ করা হয়েছে? না, একদমই না। বা সরকার গঠনের কথা বলা হয়েছে। হ্যাঁ, বা বেগম খালেদা যে ওনার সময়ে উনি যে ভিশন 2030 বলেছেন, সেখানে কি কোনো অন্য দলকে খাটো করা বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এমন কোনো মাইক্রো আইটেম কি আপনি দেখেছেন? এটি কি রুট পর্যায়ে পর্যন্ত এই মেসেজটি আছে কিনা? অবভিয়াসলি শুনেন, আজকে আচ্ছা, একটু জানতে চাই আমি আরফিন ভাই, সে যদি বললো যে এটি কি আছে রুট পর্যন্ত, তার এই যে মেসেজটি আপনারা কি পাচ্ছেন? এইখানে পরিবারতন্ত্র নিয়ে মিলন ভাই যে কথাটা বললেন, এখানে খুব ইন্টারেস্টিং দুইটা অ্যানেকডোট আছে আমি বলে মনে করি আর কি। প্রথম কথা হচ্ছে মিলন ভাই বিএনপির সাথে উনি একটা পর্যালোচনা দাঁড় করাইতে গিয়ে উনি আওয়ামী লীগের কথা তুললেন আর কি, যে আওয়ামী লীগের যেই ব্যাপারটা আছে 129 জন বা সামথিং লাইক দ্যাট এরকম, কিন্তু ব্লাড কানেক্টেড যেটা বিএনপিতে নাই। আমি মনে করি বিএনপির মূল সমস্যাটা, বিএনপি এই সময় যেটা বুঝতে পারতেছে না সেটা হচ্ছে তারা ধরে নিছে যে যেহেতু আমরা আওয়ামী লীগের থেকে ব্যাটার, ফলে আমাদের প্র্যাকটিসটা আওয়ামী লীগের থেকে ব্যাটার, এতটুকুই তরুণ প্রজন্ম বা বাংলাদেশের মানুষকে কনভিন্স করার জন্য যথেষ্ট। আমরা মনে করি এটা যথেষ্ট না, কারণ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের মানুষের যে অ্যাসপিরেশন, যে স্পৃহা, যে আকাঙ্ক্ষা, তাকে হত্যাকারী দল। বিএনপি বুঝতেছে না যে একটা হত্যাকারী দলের সাথে তার তুলনা করা উচিত না, বরঞ্চ বিএনপির তো বিরাট স্ট্রাগল আছে। গত 16 বছর 17 বছর ধরে বিএনপি তো বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিএনপির ছেলেরা, ছাত্র দলের ছেলেরা, যুব দলের লোকজন জীবন দিয়েছে। ফলে আওয়ামী লীগের 129 জন ডিরেক্ট ব্লাড কানেক্টেড, যার কারণে তারেক রহমান কিংবা তারেক রহমানের পরের জেনারেশন বিএনপিতে আসলে আমরা এটাকে কাউন্ট করব না, আমরা সেটা মনে করি না। আমরা মনে করছি যে এইটাও তরুণ প্রজন্মের যে স্পৃহা, সেই স্পৃহাটাকে বুঝতে না পারার ফল। সেকেন্ডলি হচ্ছে মিলন ভাই আরেকটা ইন্টারেস্টিং কথা বলছেন, সেটা হচ্ছে যে 66 জন বিএনপি পরিবারের সন্তান এখানে আসতেছেন, ফলে তাদের জন্য জায়গাটা আমরা করে দিচ্ছি, এটা পরিবারতন্ত্র হবে না। মানে যারা বিএনপির নেতাদের যারা সেকেন্ড জেনারেশন, তাদের জন্য তৈরি করে দিচ্ছেন। তো যাত্রাবাড়িতে যেই ছেলেটা আপনার আন্দোলন করলো, যে ছেলেটা নেতৃত্ব দিল, সে বিএনপি পরিবারের সন্তান না। তার জন্য কেন এই জায়গাটা বিএনপিতে তৈরি হচ্ছে না? শুধুমাত্র তিনি আমানুল্লাহ আমানের সন্তান না এই বলে? তো এই যে বিএনপিকে শুধুমাত্র কনফাইন্ড করে ফেলা একটা বিএনপি পরিবারের মধ্যে, ফলে বাংলাদেশের একটা বড় অংশ যারা বিএনপি পরিবারের সন্তান না কিন্তু এই লড়াইটা লড়তে চান, তারা কি করবেন? তাদের জন্য তো এই জায়গাটা সংকীর্ণ হয়ে গেল। সুতরাং তাকে নেতৃত্বের জন্য বা তাকে বাংলাদেশের মানুষের জন্য যদি রাজনৈতিকভাবে কাজ করতে হয়, তাহলে অবশ্যই এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেই প্ল্যাটফর্মে তার বাবার লিগেসির অনুযায়ী সে আসলে পোস্টেড হবে না, বা তার বাবার লিগেসির কারণেই সন্তান হচ্ছে এই বেনিফিশিয়ারিটা পাবে না, বরঞ্চ তার স্ট্রাগলটার মধ্য দিয়ে সে পাবে। আমি মনে করি যে এই মেসেজটার জন্যই একটা তরুণ প্রজন্মের এখানে ইনফরমেশন গ্যাপ রয়েছে। দেয়ার ইজ এ সিস্টেম অফ দ্য পার্টি ডেমোক্রেটিক ওয়েতে। আমি বলছি আমার মেয়ে আমার গুডউইল পাচ্ছে, আই এম নট টকিং মাই লেগাসি। আমি যে রাজনীতি করছি এই রাজনীতি গুডউইল অ্যাসেট সে ইনহেরিটেন্ট করছে, বাট থ্রু দ্য প্রসেস, নট উইদাউট ডেমোক্রেসি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি? অ্যাবসলিউটলি। তাহলে there is no other confusion. In Kochua, anybody can come forward, be elected through the process. There is definitely a confusion. But my daughter is ahead because of
my goodwill asset, she is inheritant. That's all. But is there any way যে বলা হয়েছে যে অন্য কেউ আসতে পারবে না? গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের পার্টিতে মিলন ভাই, এটাই প্রশ্ন, অন্য কেউ আসতে পারছে কিনা? তারেক রহমান দেখেন, আপনারা যে আসন সেখানে কি অন্য কেউ আসতে পারছে কি? আপনার পরিবার থেকে আসবে না, না। ন্যারেটিভটাকে অন্য জায়গায় নিয়ে বলে আমার মেয়ে যে সেখানে হবে বা তরিকুল ইসলামের ছেলেই যে সেখানে হবে, হি ইজ দ্য অর্গানাইজিং সেক্রেটারি, হি ইজ ইলেক্টেড ওয়ান, বাট হি ইজ হেড অফ আদার ক্যান্ডিডেট বিকজ হি ইজ ওয়ার্কিং অন ইট। এখন যাত্রাবাড়ি একটি ছেলে রাজনীতিতে আসছে, হি ইজ ওয়েলকাম। আমাদের দলে কি অন্য কেউ নেই? আমাদের দলে কি কম্পিটিশন হচ্ছে না? আমার এরিয়া থেকে কম্পিটিশন হচ্ছে না? নিশ্চিতভাবে হচ্ছে। ডোন্ট মিস ইন্টারপ্রেট এন্ড ন্যারেটিভটাকে উল্টো করে যাবে না। আপনার পার্টিতে এই স্কোপটা আছে কিনা যে Obviously. আপনার মেয়ের সাথে কচুয়ার Obviously. একটা ছেলে ফাইট করে Obviously. Actually, সে সেখানে আসতে পারবে কিনা? Obviously. এখন- That's the process. এই প্রবলেমটা হচ্ছে না, না, এটা। তোমরা তো কেন- এখন পর্যন্ত কয়টা ছেলে তাহলে আসছে? আপনি যে That is not the question. বিএনপি পরিবারের বাইরে কয়টা ছেলে আসছে বলে আপনি মনে করেন, বা কয়টা মেয়ে? যেমন আমার আমরা মেয়ে সেই আসেনি, আলোচনায় ফিরবো, আমার মিলন মেয়ে ভাই। এখনো আসেনি। মিলন ভাই, আমরা এই আলোচনায় ফিরবো একই সঙ্গে, না, না। এটিও ফিরবো। মিলন ভাই যেটা বললো যে পার্টির একটা না, একদম সিস্টেম ক্লিয়ার আছে। করবে, আমরা অবশ্যই নিশ্চয়ই ক্লিয়ার করবে সে। তোমাকে এটা ক্লিয়ার হতে হবে যে আমার এখানে ডেমোক্রেটিক প্রসেসে লিডারশিপ তৈরি হচ্ছে। যে মিলন ভাই, আমরা সেই সেই জায়গায় গুডউইল আমরা ছোট বিরতি নিয়েছি, বিরতির পরে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার তুমি করবো। এটাকে দর্শক দেখছেন, misleaded information- এখন প্রকাশ ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ভোটের ওয়ার্ম আপ নিয়ে। আমরা একটু যেতে চাই জাহিদুর রহমান ভাই আপনার কাছে, জানতে চাই বিএনপি এবং নাগরিক কমিটি তারা দুটি বিষয়ে বলছিলেন যে রাজনীতিতে পরিবার পারিবারিক যে উঠে আসা, সেটি নিয়ে আপনারা যেহেতু একটি সংস্কার নিয়ে কাজ করছেন, আপনারা কি ভাবছেন, আপনাদের মতটা কোথায়? না, আমাদের কিছু বলার নেই আসলে। এটা বলার নেই, কারণ হচ্ছে এটা একটা নর্ম বা রীতি। এটা কখনো আপনি কোনো আইন বা বিধিবিধান করে পরিবর্তন করতে পারবেন না। আচ্ছা, আমি এমনি যে ডিবেটটা হলো সেই ডিবেটে আমার কিছু অপিনিয়ন আছে, সেটা একটু বলি। মানে আমরা যখন বেড়ে উঠছি, যখন পলিটিক্স একটু একটু করে দেখছি, তখন আমরা ফান করে একটা কথা বলতাম, বাংলাদেশে কেউ পলিটিক্স করতে শুরু করলে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, সে আর সব কিছু হতে পারবে, সে এমপি হতে পারবে, সে মন্ত্রী হতে পারবে। কিন্তু পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়াচ্ছে ধীরে ধীরে, আপনি এখন এমপিও হতে পারবেন না, আসলে উপজেলা চেয়ারম্যান হতে পারবেন না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও হতে পারবেন না। পরিস্থিতি এই জায়গায় ইন বোথ দ্য পার্টিজ কম বেশি। এবং যেহেতু বিএনপি দীর্ঘদিন নির্বাচন ওভাবে করেনি, বিএনপি কতটুকু করবে আমরা এখনও জানি না এক্সটেন্ট, কিন্তু এর আগের ট্রেন্ডও আমরা 18 সালের নির্বাচনেও একই ট্রেন্ড দেখেছি। মিলন ভাই যেটা বলছেন যে বাবা যে গুডউইল অর্জন করেছেন সেইটা অ্যাসেটটা তার সন্তান ইনহেরিট করে বলে তিনি এগিয়ে থাকেন এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে তিনি যান। আসলে প্রসেসের মধ্যে দিয়ে যান না, কারণ আমাদের দেশে একজন প্রধান ডিসাইড করেন কে নির্বাচন করবেন, কোনো প্রসেস নেই। এবং কোনো রকম কোনো সন্দেহ নাই যদি গুডউইল অ্যাসেট, এটা অবশ্য আমাদের ওই স্থাবর অস্থাবর সম্পত্তির মতো না যে এটা সন্তানকে দিয়ে দেয়। গুডউইল আসলে প্রবাহিত হয় কিনা আমি সন্দিহান, কারণ হচ্ছে বাবার গুডউইল সন্তানের কাছে কতটুকু যায় ডিবেট করতে পারে। তারপরে যদি তাত্ত্বিকভাবে ধরেও নেই, তারপরও কিন্তু এটা একটা মারাত্মক অসম প্রতিযোগিতা হয়ে গেল যে ওই গুডউইলটা নিয়ে জন্মাতে পারেনি, কিন্তু দলের জন্য মারাত্মক ফাইট করেছে রাস্তায় থেকে, বছরের পর বছর, দশকের পর দশক তিনি এই দলের জন্য কাজ করেছেন, কিন্তু তিনি সেটা পাচ্ছেন না, কারণ তার ব্যক্তিগত গুডউইলে কাজ হচ্ছে না। তারও তো একটা গুডউইল তৈরি হয়েছে, তাই না? উনি যখন মাঠে রেখে ফাইট করেন, এবং এটা আরো বড় এক অর্থে, কারণ এটা উনি নিজে অর্জন করেছেন। আপনি যদি কিছু সম্পদ নিজে উপার্জন করেন, আমি টাকার কথা বলছি, আর আপনি বাবা থেকে পেয়েছেন, যিনি নিজে উপার্জন করেছেন, এটা মোর ক্রেডিটের ব্যাপার। কিন্তু রাজনীতিতে এখন বাবার যে সম্পদ আছে, গুডউইলের যে সম্পদ, সেটা যদি বড় হয়ে যায়, এটা ক্রাইসিস তৈরি করছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের বর্তমান ব্যবস্থায় এটা একটা বড় সংকট। যদিও বিষয়টি রাজনৈতিক দলের উপর নির্ভর করে, এটি মানে নির্বাচন কমিশন বা তাদের কোনো ইস্যু না। একদম না। এরপরেও নির্বাচন যে ব্যবস্থা সংস্কার আপনারা যে কমিশনটি আছে, এটি কি কোনো দৃষ্টি আকর্ষণীয় বা বিশেষ দ্রষ্টব্য হিসেবে? আর না, আমরা এটা একেবারেই বলতে চাই, এটা আমাদের এখতিয়ারও নাই। তবে এখানে একটা অল্টারনেটিভের কথা কেউ কেউ বলেন, এই অল্টারনেটিভ নিয়ে পক্ষে বিপক্ষে নানান মতামত আছে। আমি ব্যক্তিগতভাবে যে অল্টারনেটিভটা বলে সেটার বিরুদ্ধে। আজকে এত সময় হবে কিনা জানি না। সেটা হচ্ছে আমেরিকান স্টাইলে প্রাইমারির কথা, যে প্রত্যেকটা নমিনেশন হবে, যে ধরুন বিএনপির রেজিস্টার্ড মেম্বার্স থাকবে, তারা কে এমপি হবে, ধরুন 5 জন দাঁড়ালো, তারা আবার নিজেদেরকে, আমেরিকায় যেমন হয়। মজার ব্যাপার, আমেরিকায় দীর্ঘদিনের প্রাইমারির অভিজ্ঞতা নিয়ে একটা বইয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, হাউ ডেমোক্রেসিস ডাই, খুব বিখ্যাত বই। লেভেটস্কি এবং জিবলাট, দুই প্রফেসর হার্ভার্ডের,
খুবই আলোচিত বই হয়েছে এই 18-19 সালের দিকে, এবং এখনো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে ইলেকট্রাল দেশগুলো তো ডেমোক্রেসি নষ্ট, মানে আমি শেখ হাসিনার কথা বলছি না, মানে আমেরিকার মতো দেশ, এই যে ট্রাম্প কিভাবে উঠে আসলো, ট্রাম্পের মতো লোক আমেরিকার প্রেসিডেন্ট হতে পারলো কেন, তারা ঘুরে দেখিয়েছেন যে ইটস বিকজ অফ প্রাইমারি। আজকে অত সময় নেই, নাহলে আমি ধরে বোঝাতাম ব্যাপারটা আসলে কি হয়। সো প্রাইমারিরও প্রবলেমের দিকে আছে। নাম্বার 2 আরেকটু যোগ করি, প্রাইমারি করলে আরেক প্রবলেম হবে, এমনি দলগুলোর মধ্যে নানান হানাহানি আছে অভ্যন্তরীণ, ওটা আরও ক্ল্যাশে দাঁড়াবে, এবং টাকার যে বাণিজ্যের যে খেলা আছে, টাকা দিয়ে ভোট জেতার যে সব এই খেলা, মেইন নির্বাচন আছে, প্রাইমারিতেও দেখা যাবে ধনী যে মানুষটা আছেন, সেই ক্ষেত্রে হয়তো পারিবারিক লেগাসি না হলে যিনি ধনী আছেন তিনি তার ভোটারদেরকে টাকা দিয়ে ইনফ্লুয়েন্স করে জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং ওইটাও যে সমাধান ভালো দেবে নট নেসেসারি। জি, আমরা ফিরবো। মিলন ভাই, একটু জানতে চাই, এক সেকেন্ড একটা জিনিস যোগ করে রাখি, দেশে গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে তাহলে যে পরিবারের আলাপ করলাম এগুলো নিয়ে যখন প্রচুর কথা হবে, প্রচুর শোরগোল হবে, তখন দলগুলো সতর্ক হবে, সতর্ক হয়ে তখন দেখা যাবে গণতন্ত্র ফিরলে এখান থেকে আস্তে আস্তে দলগুলো বের হবে। মিলন ভাই, একটু জানতে চাই, এই জায়গাটাই আমি থাকি। আমি সঙ্গে প্রশ্ন করে দেই, আপনি ওই জায়গায় থাকবেন। তারেক রহমান যে 31 দফা দিয়েছে এবং সেখানে তিনি বলেছেন যে আগামী সরকার যারাই গত 15-16 বছরে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তাদেরকে নিয়ে তিনি একটি সরকার করবেন, এটি কিন্তু বারবার বলেছেন তার বক্তব্যে, দফাতেও রয়েছে। এইটির অংশ হিসেবে আপনারা গ্রামে পাড়া মহল্লায় গণসংযোগ বা সভা সমাবেশেও অন্য দলগুলোকে সুযোগ দিচ্ছেন কিনা বা দিবেন কিনা? আসছি। প্রথম হচ্ছে যে বুশ সিনিয়র, বুশ জুনিয়র, তারা কি পারিবারিক তন্ত্রভাবে এসছে? বা ক্লিনটন, হিলারি ক্লিনটন, তারা কি পারিবারিক তন্ত্রভাবে এসছে? নো, সেখানে প্রাইমারি ইলেকশন। ধরুন আমার কচুয়াতে আমার মেয়ে আসছে, সেই জায়গায় আরেকজন যদি আসে, নির্বাচন কমিশন যদি রেজিস্টার্ড ভোটার বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত তাদের মধ্যে প্রতিযোগিতার মধ্য দিয়ে যদি একটি ক্যান্ডিডেট বেরিয়ে আসে, তাহলে কি বলা হবে এটা পরিবারতন্ত্র? এটা বলা হবে না। সেই জন্য আমেরিকার লংগেস্ট টাইমে ডেমোক্রেসি প্র্যাকটিস করছে। নাহলে ট্রাম্পের মতো লোক সে কি করে চলে আসলো? বিকজ থ্রু দ্য প্রাইমারি। সেই জায়গাটাই বলছি, পরিবারতন্ত্র হতে পারে না যদি নির্বাচন কমিশন সঠিকভাবে এই প্রাইমারিগুলিকে কন্টেস্ট করে, তাহলে মনোনয়ন বাণিজ্যও বন্ধ হবে। আমি তো পত্রিকায় দেখেছি নির্বাচন কমিশনের সংস্কার কমিশন বলছে যে কালো টাকার প্রাদুর্ভাব বন্ধ করা যাচ্ছে না। হোয়াই নট? যারা এমপি নমিনেশন চাইবে তারা দুদুকে আগে থেকেই তাদের সাবমিট করুক হিসাব, দুদুকে প্রত্যয়নপত্র নিয়ে তারা নির্বাচন কমিশন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে যাক, সেটা সম্ভব। আসছে আপনার এখানে, আপনি বলছেন যে আমরা যে 31 দফার মধ্যে যেটা রয়েছে, শুনুন, এটা জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। সেই জন্য তারেক রহমান সাহেব বলেছেন যে নির্বাচনে আমরা মেজরিটি, ব্রুট মেজরিটি যাই পাই না কেন, আমরা সকলকে নিয়ে সরকার গঠন করব। সেটা হচ্ছে জাতীয় ঐক্যের ডাক তিনি দিয়েছেন। সেই জন্যই আমরা এখন আমাদের হেডেড বাই দ্য আমির খসরু মাহমুদ, আমরা বিভিন্ন দলগুলোর সাথে বসছি এবং আমরা গ্রামে পাড়া মহল্লায় অন্যান্য দলগুলো যে সভা সমাবেশ করছে সেই সুযোগটা আপনারা বড় দল হিসেবে তাদের সমানভাবে দিবেন কিনা? না, আমাদের দেওয়ার কিছু নেই, এটা তো অ্যাডমিনিস্ট্রেশন দিবে। আমরা আমাদের দল গোছাচ্ছি, অন্যরা অন্য দল। যেমন আমার কচুয়ায় পরশুদিন বিশাল সমাবেশ হলো জামাতের, সকলেই করছে, সকলেই ওয়ার্ম আপ করছে, তো এটা চলবে, এটা চলবে। আরিফিন ভাই, আপনারা পাচ্ছেন কিনা বিএনপির কাছ থেকে এই যে আমরা তো ধরেন আমরা তো দেখতেছি, আমরা তো কোনো রাজনৈতিক দলও এখনো ফর্ম করি নাই। জাতীয় নাগরিক কমিটি, আমরা বিভিন্ন থানা প্রতিনিধি কমিটি দিচ্ছি এবং ছোট ছোট সমাবেশ বা এগুলো করার চেষ্টা করছি। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই ছোট ছোট সমাবেশগুলো বিভিন্ন জায়গায় বিএনপি হয়তো সহ্য করতে পারছে না। যেমন বরিশালে আমাদের 16ই ডিসেম্বরের সমাবেশে কৃষক দলের নেতার নেতৃত্বে হামলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে এরকম ঘটনা ঘটেছে। এরকম একাধিক জায়গায় আমরা তো এই ধরনের ফেস করতেছি ইতিমধ্যে, যে বিএনপি আমাদেরকে রাজপথে সেইভাবে ওয়েলকাম তো দূরে থাকে, আমাদেরকে এর জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। হ্যাঁ, এটা আপনি গণমাধ্যমে কিন্তু এসে এই কথাগুলো, তাহলে কি তারেক রহমানের বার্তাটা যাচ্ছে না? অ্যাডমিনিস্ট্রেশন শুড টেক অ্যাকশন রাইট ওয়ে। তারেক রহমান তো বার্তা প্রতিনিয়তই দিচ্ছে, বাট আমরা বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটিকে আমরা প্রোটেক্ট করব, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। এটা বিএনপি প্রোটেস্ট করে, এন্ট্রি লেভেলে তারা এলাকায় যায়নি, আমি এটা বিশ্বাস করি না। সেটাই সে বলছিল যে ব্রাহ্মণবাড়িয়া বা বরিশাল কি বার্তাটি পায়নি তারেক রহমানের? নিশ্চয়ই সেটাকে নিয়ে উনি রিয়েক্ট করবেন। জায়েদ ভাই, আমি বিএনপির এবার একটু বিএনপির দিক থেকে যদি বলি, মানে আমি তো রেফারি, মানে বিএনপি সর্বোচ্চ নেতৃত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করছে, এটা বলতেই একদম। আপনি যদি সবাই মানছে, নিউট্রালি কয়েক হাজার বহিষ্কার করা হয়েছে। এবং মিলন ভাই যেটা বলছেন আমি একমত,
বহিষ্কার করার পর বহু ক্ষেত্রে যারা এরকম নানা অনিয়ম এবং অপরাধের সাথে জড়িত আছে, বিএনপির মহাসচিবকে আমি নিজে বলতে শুনেছি যে এদেরকে পুলিশ দিয়ে গ্রেফতার করুন, ও কি করে সেটা দেখার দরকার নেই। তো পরবর্তী ধাপে যে কাজগুলো আছে, ধরলাম আরেফিনদের ইয়াতে হামলা করেছে, ধরলাম যে দেখেছি আমি নিউজ, হামলা হয়েছে, এই যে হামলা করলো, এই প্রোটেকশন যেহেতু, হ্যাঁ একটা সরকার খুব সিরিয়াস হলেও কিছু ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু এরপরে আপনি কি করছেন, দ্যাট ম্যাটার্স। আপনি কি সেই পদক্ষেপগুলো নিয়েছেন? আমি কিন্তু সরকারের গাফিলতির জায়গায় দেখি। বিএনপি যদি সরকারে থাকতো, তখন আমরা বিএনপি শুধু বহিষ্কার না, তখন আমরা বিএনপিকে বলতাম, আমরা আওয়ামী লীগকে এই কথা বলতাম, আওয়ামী লীগ কখনো কখনো খুব সমালোচনা পড়লে 2-4 জনকে বহিষ্কার করতো ছাত্রলীগ থেকে, তখন আমরা এই আলাপ করতাম, তুমি ওকে গ্রেফতার করছো না কেন? কারণ তখন গ্রেফতার করার ক্ষমতা আওয়ামী লীগের হাতে ছিল, আওয়ামী লীগ সরকারে ছিল। সুতরাং আমি বিএনপির জায়গা থেকে তারা যতটুকু করছেন, এবং এটা ফ্যাক্ট যে বিএনপির মতো দল আসলে মানে আমাদের বাংলাদেশে, এটা আমি এক্সপেক্টও করি না যে সব গণতান্ত্রিক অত্যন্ত শুদ্ধ দল হয়ে গেছে, না, আমরা প্রবলেম নিয়েই আছি। আমরা এই প্রবলেম নিয়ে ডেমোক্রেসির চর্চাটা করতে চাই, যাতে আমরা কোনো একটা সময় ধাপে ধাপে ভালোর দিকে যাই, এবং দীর্ঘদিন পরও প্রবলেম থেকে যাবে। সুতরাং বিএনপির মধ্যে এলিমেন্টস আছে, আমি আরেফিনকে একদম ওর সামনে রেখে বলছি, ওরা যখন দল তৈরি করবে, ওর মধ্যে বিপদগামী লোক তৈরি হবে, থাকবে, কেউ কেউ অপরাধের সাথে জড়াবে, এটা বাংলাদেশ। এতে আমি যে মনে করবো যে ওর দল শেষ হয়ে গেছে, আমি সেরকম মনে করি না। কিন্তু যদি হয়, দল যদি শক্ত হয়, ব্যবস্থা নেয়, সরকার যদি শক্ত হয়, তাহলে এই অপরাধগুলো কমতে থাকে। আমরা চাই ধাপে ধাপে এটা কমে আসুক। মিলন ভাই, নির্বাচনের কথা বলা হচ্ছে যে রাষ্ট্র থেকে বলা হয়েছে যে 2026-এর মাঝামাঝি একটি সময় নির্বাচন হবে, এমনটি বলা হয়েছে। ম্যাক্সিমাম 25-এও হতে পারে। জি, প্রথমে বলা হয়েছিল 25-এর শেষেও হতে পারে বা 26-এর শুরুতে, পরে প্রেস সচিব বলেছে এটি 26-এর মাঝামাঝি গিয়ে দাঁড়াতে পারে। এখানে মানে এত সময় দরকার আছে কিনা, এটি নিয়ে ডিবেট চলছেই। আমি জানতে চাই এই সময়টা কি আসলে দরকার, নাকি এই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে আরো গোছাতে পারে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, কোনটি আসলে? না, এই ব্যাপারে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বলছে যৌক্তিক সময় দেওয়া হবে, এটা উনি বারবার মেনশন করেছেন। এখন যৌক্তিকটা তাদেরকে এটা দেখাতে হবে যে আমরা এইভাবে কালক্ষেপণ করছি, এইভাবে সময় নিচ্ছি। এটা কিন্তু গভর্নমেন্ট দেখায়নি, যদিও তারা বলেছে সমস্ত রিপোর্টগুলি মানে সংস্কার কমিটিগুলি 31শে ডিসেম্বর ভিতরে সাবমিট করবে। মূল যে 4টি সংস্কার রয়েছে, যেটা ইলেকশন রিলেটেড রয়েছে বা ভোটার লিস্টের জন্য কতদিন লাগবে, সেটা যদি তারা যৌক্তিকভাবে বলে, আমাদের তো এই ব্যাপারে কোনো কোশ্চেন নেই। কিন্তু লক্ষ্য রাখতে হবে একটি বিষয়, যে সরকার 2-1টি ইন্ডিকেটর ছাড়া বাকিগুলিতে ওনারা ফেইলিউর হচ্ছেন। অপরদিকে প্রতিবেশী রাষ্ট্রে বসে উস্কানি দিচ্ছে পতিত সরকার, তারা এই পরাজয়কে মেনে নেয়নি, তাদের অনেক পয়সা রয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের সাহায্য করছে, সব মিলিয়ে বিলম্ব কি ষড়যন্ত্র, এই প্রশ্নটি কিন্তু বড় হয়ে উঠছে। যদি এই সরকার প্রত্যেকটি মিনিস্ট্রিতে সাকসেসফুলি অপারেট করতে পারত, যেটা জনগণ ইনডিড তাদের প্রয়োজন রয়েছে, ধরুন দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেগুলি আমাদের খুব প্রয়োজনীয় রয়েছে, সেগুলি যদি তারা সঠিকভাবে চালাতে পারত, তাহলে হয়তো আমরা এতটা চিন্তা করতাম না। তাহলে যদি আইন কালক্ষেপণ করা হয়, অপরদিকে যদি ষড়যন্ত্রের জাল আরও বেশি বুনতে থাকে, তাহলে রাষ্ট্র আবারও কোন বিপদের সম্মুখীন হয়। সেই জন্য আসলে রাষ্ট্র পরিচালনার জন্য একটি নির্বাচিত সরকার দরকার। সেই জন্য আমরা বলছি যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলাই ভালো, কারণ ওনারা এতটা সামাল দিতে পারছেন না। জি, আজকে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁয় বলেছেন যে একটি ভোট ভাতের অধিকারের জন্য 5 আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হতে পারে বা নামার আহ্বান তিনি জানিয়েছেন, এবং তিনি আজকে খুব খোলামেলা বলেছেন যে সংস্কার দরকার নেই, আগে ভোটের কথা তিনি বলেছেন। আর আপনারা বলছেন সংস্কার দরকার, রাষ্ট্রকে সংস্কার হবে, এরপরে ভোট। আপনারা আসলে সংস্কার চান না সমাজ চাচ্ছেন দল গোছানোর জন্য, কোনটি আসলে? আচ্ছা, এখানে দেখেন, বাংলাদেশের 2008 সালের 29শে ডিসেম্বর সর্বশেষ আমরা যদি বলি যে একটা ক্রেডিবল ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের সময় 2008 সালে যদি একটা ছেলের বয়স 17 বছর থাকে, সে ভোটটা দিতে পারে নাই। তো তাকে যদি ভোটটা দিতে হয়, এখন যদি ভোট হয়, সে যদি ভোট দিতে পারে, তাহলে তার বয়স হবে এতদিনে 17 + 16 33 বছর। তো 33 বছর হওয়ার পরেও এই ছেলেটা কিন্তু তার প্রথম ভোট দিতে পারবে, কিন্তু সে এখন ভোট চাচ্ছে না। কারণ আপনি কি করে বুঝলেন চাচ্ছে না? আমি বলছি যে দেখেন, তরুণ প্রজন্মের আপনি যদি অ্যাসপিরেশনটা বুঝতে পারেন, তাহলে দেখবেন যে অবশ্যই তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চাচ্ছে, কিন্তু তাদের দাবিটা হচ্ছে যে এই যে 2000 মানুষ জীবন দিল, সেই জীবন দেওয়াটা মিনিংফুল হবে তখন যখন আমরা রাষ্ট্রটাকে ঠিকঠাক মতো মেরামত করতে পারবো। তার না হইলে শুধুমাত্র একটা রেজিম পরিবর্তনের মতো যদি ঘটনা ঘটে, ধরেন আওয়ামী লীগের পর বিএনপি আসলো, কিন্তু আমাদের সমস্ত ব্যবস্থা
ঠিক পূর্বের ব্যবস্থার মতো বলবৎ থাকলো, তাহলে কিন্তু এই 2000 মানুষের জীবন দেওয়াটা মিনিংলেস হয়ে গেল। ফলে এখনকার যে তরুণ প্রজন্মের সাথে বিএনপির যে পার্থক্য, বিএনপি এই ব্যাপারটা ধরতে পারতেছে না। পার্থক্য হচ্ছে যে এই তরুণ প্রজন্ম, দেখেন বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মহাসচিব সাহেব, বিএনপির মহাসচিব, উনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছিলেন আন্দোলন চলাকালীন সময়। কেন দিয়েছিলেন স্টেটমেন্ট, এটা আমরা সবাই বুঝি। হ্যাঁ, তিনি বলেছেন যে এই আন্দোলনের সাথে বিএনপিকে সংযুক্ত করা হচ্ছে, এর সাথে বিএনপি জড়িত নয়। এটা একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু সেই স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টটা বিএনপিকে কেন নিতে হয়েছে? তার কারণ হচ্ছে বিএনপি নিজেও জানে, বিএনপি যদি অথরিটি ক্লেইম করে যে তার নেতৃত্বে সবাইকে ডাকে যে আসো আমরা গণ অভ্যুত্থানটা করি, তাইলে জনগণ আসছে না। গত 15 বছরে বিএনপির লোকজন কিন্তু কম জীবন দেয় নাই। এবং আপনি দেখেন 2023 সালে বিএনপি নির্বাচনের দাবিতে যে সমাবেশগুলো করেছে, এই প্রত্যেকটা সমাবেশ এক একটা ইস্তেমার মতো রূপ নিয়েছে। মানুষ একদিন, 2 দিন, 3 দিন আগে থেকে অংশগ্রহণ করছে। রাতেও ছিল, আমরা দেখেছি। রাতেও ছিল। তো মানুষের মধ্যে কিন্তু বিএনপির প্রতি এই আস্থাটা 2023 সালে তৈরি হয়েছিল। মানুষ একটা হোপ দেখতেছিল যে বিএনপি হবে সেই দল যার মাধ্যমে আমরা হয়তো এই রেজিমকে পরিবর্তন করতে পারবো। কিন্তু মানুষ দেখেছে যে ঠিক ক্রুশাল মোমেন্টে বিএনপি গিয়ে ফাইনাল টাচটা করতে পারছে না। ফলে বিএনপির প্রতি তার সেই আস্থাটা হারিয়ে গেছে। বিএনপিও এই পয়েন্টটা বুঝতে পারছে। বুঝতে পারার কারণে যখন ছাত্র জনতার নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটার পরিবেশ তৈরি হচ্ছে, সমস্ত মানুষ আসছে, বিএনপিও ছিল, এখানে জামাত ছিল, শিবির ছিল, কিন্তু তারা ব্যানার ছিল আসে নাই। তারা ছাত্র জনতার নেতৃত্ব মেনে নিয়েছে। এবং তাদের ওই আশঙ্কাটা ছিল যে তারা যদি অথরিটি ক্লেইম করে যে এটা বিএনপির আন্দোলন, বিএনপির মহাসচিব ডাক দেয়, তাইলে হয়তো এই গণ অভ্যুত্থানটা হবে না, আবার ছাত্র জনতা ঘরে ফিরে যেতে পারে এবং আগের সেই রেজিম থেকে যাবে। তার মানে মূল পয়েন্টটা হচ্ছে ছাত্র জনতা এবং এই বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছে ঠিকই, তার সাথে বিএনপি ছিল, শিবির ছিল, জামাত ছিল, সবাই ছিল। কিন্তু কারো অথরিটি ক্লেইম করে, কারো অথরিটি রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আসতে রাজি হয় নাই। তার মানে এই রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা আকাঙ্ক্ষার জায়গায় দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্বর জায়গায় কিন্তু এই ছাত্র জনতার নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা দলের প্রয়োজনের কথা আসছে। জি, বুঝতে পারছি। তো এখন এই যে সময় নিয়ে যেটি একটি সংখ্যা তৈরি হচ্ছে, জাহিদ ভাই আপনি নিশ্চয়ই যেহেতু আছেন এই কমিটিতে, আপনি আর ভালো বুঝবেন, কমিশনে আছেন, বিএনপি বা জামাত তারা নির্বাচনের কথা বলছে, এদিকে সংস্কারের কথা বলছে ছাত্র জনতা, এটি নিয়ে কি নতুন করে সংকটের আপনি সংখ্যা দেখছেন? আমি সেই উত্তরটা জানবো। দর্শক, তার কাছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম ভোটের ওয়ার্ম আপনি, আমরা ছিলাম ডক্টর জাহিদুর রহমান। আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে তাহলে এই যে একটি সংখ্যা তৈরি হলো, সংস্কার নাকি নির্বাচন, মাঝখানে কতটুকু সময় থাকবে, কোন দিকে যাচ্ছে, সংখ্যা তৈরি হচ্ছে কিনা? অবশ্যই তৈরি হচ্ছে। এবং আমি জানি না আরিফিন কেন যেন সংস্কার করছেন। সংস্কারের সাথে এখন ওনাদের নতুন দাবি যুক্ত হয়েছে, বিচার না নির্বাচন। এখন আরেক নতুন কথা, সেটা হচ্ছে যারা শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার ছাড়া নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু। একদম নাগরিক কমিটি এই স্টেটমেন্ট দিয়েছে। মানে বিচারের একটা ছোট তথ্য দেই, এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যখন জামায়াতের নেতাদের বিচার হচ্ছিল, প্রথম কাদের মোল্লার বিচার হচ্ছিল 2010 সালের মাঝামাঝিতে। উনি আগেই গ্রেফতার হয়েছিলেন, তাকে এই অভিযোগ আনা হয়, তারপর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে 2010-এর মাঝামাঝিতে। 2013-র ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে প্রথম রায়, মানে প্রায় 3 বছর লেগেছে রায় দিতে। প্রথম তার ইনভেস্টিগেট করবেন, চার্জশিট দিবেন, চার্জশিটের পর ট্রায়াল শুরু হবে, শেষে বিচার হবে। এই তো এখন কি 3 বছর, 4 বছর, 5 বছর, আমি জানি না। ওনার দলের একটা তথ্য এখানে কিন্তু আইসিডির যে চিফ প্রসিকিউটর তিনি গতকালই বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত করতে তারা সর্বোচ্চ 3 মাস সময় নেবেন। তদন্তের ব্যাপার, কিন্তু আমাদের ট্রায়ালে এবার অনেক সময় যাবে। কেন যাবে আমি বলে দিই। সরকার এটার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রাখতে চায়। আপনি খুব ফাস্ট বিচার করতে পারবেন না। ধরুন ওনারা যদি আওয়ামী লীগ কন্টেস্ট করে, কি করতে পারে? ওনারা এসে প্রথম যদি এই কোর্টকে চ্যালেঞ্জ করে, বিচার পরে এই আইনকে চ্যালেঞ্জ করে, তারা বিদেশি লয়ার আসবে, আসবে, সে নানান প্রসিডিউরাল ইয়েতে এটা দেরি হবে। আসলে মোদ্দা কথাটা কি, আমি একদম দুইজনকে সামনে রেখে বলি। মিলন ভাইরা যে আশঙ্কায় আগে নির্বাচন চাচ্ছেন, আশঙ্কা ওটা না। মূল বিষয় হচ্ছে নির্বাচন এখন হলেই ওনারা যেহেতু জিতে যাবেন এই বিশ্বাস তাদের আছে, ওনারা যেতে চান। আর আরিফিনরা মনে করছে তারা নতুন দল করছে, তাদের সময় লাগবে, ওরাও রাজনীতি শিখে গেছে, ওইটা তার বলা যায় না মুখে। সুতরাং তারা সংস্কার বা এই যে সময় ক্ষেপণ করছে না, ক্ষেপণ আমি এভাবে বলছি, সময় নিতে চাইছে আমি, উইচ ইজ ভেরি
লজিক্যাল, আমি এটা বলছি প্রত্যেক দল একটা রাজনীতির মাঠে প্রত্যেকটা রাজনৈতিক দল তার তার চিন্তা এবং তার তার স্বার্থের মতো কাজ করতে চাইবে। গণতান্ত্রিক পরিবেশে এই আলাপগুলো হবে, তর্ক বিতর্ক হবে, তারপর আমরা মোটামুটি কোনো একটা জায়গায় পৌঁছতে পারবো। জি মিলন ভাই, এই অন্তর্বর্তী সরকার বিএনপি ম্যান্ডেট নিয়ে এসছে, বিএনপির সহযোগিতায় এসছে, এটির কোনো নিঃসন্দেহে বলা যায়, কোনো সন্দেহ নেই এটি নিয়ে। তাদের বিরুদ্ধে কেন মাঠে নামার কথা বললেন মহাসচিব আজ? না না না, এই কথাগুলো কিন্তু অন্যভাবে ইন্টারপ্রিটেশন হচ্ছে। ধরুন আপনি ক্রিকেট ম্যাচে নেমেছেন, আপনি বললেন যে আমাদের 10টি সমাবেশের জন্য 22 জন আত্মহত্যা দিয়েছে। মনে আছে কিনা ডিসেম্বর 22-তে ভোলাতে যখন প্রথম পতিত সরকার প্রধানমন্ত্রী গণভবনে চায়ের নিমন্ত্রণ দিলেন, সেই দিন 2 জনকে গুলি করে ভূপাতিত করা মেরে ফেলেছিলেন, মনে আছে আপনার? তো আমরা 22 জনকে হারিয়েছি শুধু ডিসেম্বর 22 থেকে 28 অক্টোবর 23 পর্যন্ত 22 জনকে হারিয়েছে। এখন ধরুন আপনি ক্রিকেট ম্যাচে গিয়েছেন, 200 রানে জিতবেন আপনি, 180 আমরা করে এসছি, মাত্র 10 বলে 20 রান আর 2টা ব্যাটসম্যান রয়েছে। তাহলে কি আপনি পুরো খেলাটাই বলবেন 2টা ব্যাটসম্যানই করেছে? দ্যাটস হাউ ইউ ক্যানট কনসিডার ইট। এই যে জায়গাটি, আমাদের নেতা তারেক রহমান কি কোনোদিন বলেছে যে আন্দোলনের দাবিদার আমরা? না বিএনপির মহাসচিব বলেছে? নোবডি আছে। এখন এই বৈষম্য ছাত্র সমাজ বলছে যে না, বিএনপি আসলে এটা পারতো না। এই 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 তর্কে আমরা যেতে রাজি না। আসি নেক্সট, এই যে বিএনপি 31 দফা রাষ্ট্র মেরামতের যেটা বললো, সেখানে কোন দফাটি নেই যেটা নতুনভাবে আবিষ্কৃত হয়েছে? আপনি 31 দফা পড়ে দেখুন, বা ভিশন 2030-তে গিয়ে দেখুন যে এমন একটি নেই। এটা আমরা কখন দিয়েছি? আমরা সরকার থেকে দিয়েছি না সরকার আগে দিয়েছে? এখন যে সংস্কারগুলো হচ্ছে, ধরুন কনস্টিটিউশন হবে সংস্কার, এটা কি এই গভর্নমেন্ট করতে পারবে? নিশ্চয়ই না, এটা তো পার্লামেন্টে যেতে হবে। তাহলে কি করতে হবে? সকলকে মিলে একটি জাতীয় সনদ করতে হবে যে উই অল এগ্রি। এই সনদে সকলের স্বাক্ষর থাকতে হবে এবং নির্বাচিত হওয়ার পরে তাদেরকে সেটা পার্লামেন্টে মানে রেটিফাই করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি নির্বাচনের পরে যদি জাতীয় সরকার করি, তাহলে তো একই কথা হলো, আমাদের কমিটমেন্টে তো রইল। তো কোন জায়গাটিতে বিএনপি কাউকে বাইপাস করে আসছে? যেটা ডাক্তার চাহিদ সাহেব বললেন যে তারা চাচ্ছে বিলম্বিত হলে সুন্দর হবে। বিলম্ব হওয়াটা আমাদের কাছে কোনো বিষয় নয়, কিন্তু রাষ্ট্র কোন পথে যাচ্ছে? আজকে যদি খবর দেখুন যে 5 জনকে ট্রলারের ভিতর গুলি করে মেরে আমরা দেখেছি। আমি এটি জানতে চাই আপনার কাছে যে কথাগুলো বললেন, যে এই অন্তর্বর্তীকালীন সরকার সব জায়গায় যে সফল হচ্ছে বিষয়টি তা না, রাষ্ট্রের সবগুলো কাঠামো ঠিক করার জন্য রাজনৈতিক সরকার দরকার। আবার আপনারা বলছেন যে আগে বিচারের পরে নির্বাচন, কথাগুলো একটু না, রাজনৈতিক সরকার যত দ্রুত আসে ততই ভালো, এর সাথে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু যেই প্রশ্নটা রয়ে গেছে, যেমন জাহিদ ভাই যেটা বললেন যে আমরা আসলে সময়টা নিচ্ছি আমরা গুছানোর জন্য কিনা, এখানে দেখেন একটা খুবই ভ্যালিড কোশ্চেন হচ্ছে, আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগকে ইলেকশনে রাখবো কি রাখবো না? এই প্রশ্নটা রাজনৈতিকভাবে অবশ্যই মীমাংসা হওয়ার একটা বিষয়। এই প্রশ্নটা মীমাংসা হওয়ার আগেই আমরা ইলেকশনে চলে যাইতে পারি না। এখন এই প্রশ্নটা কিভাবে মীমাংসা হবে? আমরা দেখতেছি অলরেডি বিএনপির মহাসচিব বলতেছেন না আওয়ামী লীগকে রাখতে হবে, জামাতের আমিরও আওয়ামী লীগকে রাখার পক্ষে মত দিচ্ছেন। ব্যান্ড হয়নি, কিন্তু নিবন্ধন বাতিল হয়নি। হ্যাঁ, আওয়ামী লীগ তো এখনো ব্যান হয় নাই, কিন্তু আওয়ামী লীগ ব্যান না হওয়ার পরেও এই প্রশ্নটা আমাদেরকে মীমাংসার মধ্য দিয়ে যাইতে হবে যে যেই দলটা আপনার তার নাগরিককে মাত্র 16 দিনে 2000 মানুষকে হত্যা করে, হেলিকপ্টার দিয়ে গুলি করে ঘরের ভেতর শিশুকে হত্যা করা হয়েছে, এবং এজন্য আওয়ামী লীগ বিন্দুমাত্র অনুতপ্ত না। শুধু আওয়ামী লীগের টপ লিডারশিপের আমি কথা বলছি না, আপনি যদি আওয়ামী লীগের একজন রুট লেভেলের সমর্থকের সাথেও কথা বলেন, আপনি দেখবেন যে তার যে টোন এবং শেখ হাসিনার যে টোন, তার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আরিফের আমি একটা প্রশ্ন করি, আইসিটি যে আইন আছে তাতে সংগঠনের বিচার করার একটা প্রভিশন আওয়ামী লীগে এনেছিল। এই সরকার সেটার একটা শাস্তির পরিমাণও ঠিক করে প্রাথমিক যে সংশোধন করেছে সেটাও করেছে, কিন্তু ফাইনালি যে আইন পাশ হয়েছে সেখানে সংগঠনের বিচার করার অপশন রাখা হয় নাই। তার মানে সরকার অলরেডি তো সিদ্ধান্ত নিয়েছে কোন সংগঠনকে বিচারের মাধ্যমে, তারা বলেছেও, তারা সেটি হ্যাঁ বলেছেও। তাহলে এখন আপনারা কি আন্দোলন? না, এটা অন্তর্বর্তী বলেছে, কিন্তু ওকে, এটা এখানে অন্তর্বর্তী সরকালীন সরকার এবং নাগরিক কমিটি দুইটাকে কিন্তু আমরা মিঙ্গেল করে না, এখন আপনারা ফাইট করবেন কিনা আমি সেটা বলছি। ডেফিনেটলি নাগরিক কমিটি আমরা অবশ্যই মনে করি যে আওয়ামী লীগকে যে আমরা শেষ করব, এই বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে হবে, সেখানে একটি পলিটিক্যালি আমাদের সবাইকে একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে এই সিদ্ধান্তে আসার আগে আমরা ইলেকশনে যাইতে পারি না যে আগামী ইলেকশনে আমরা আওয়ামী লীগকে আসলে রাখতে চাচ্ছি
কি চাচ্ছেন? জি 10 সেকেন্ডে বলুন। সেটা হচ্ছে, এটা তো বিএনপির দায়িত্ব নয়, এটা নির্বাচন কমিশন বর্তমান সরকারের দায়িত্ব হয়েছে। আওয়ামী লীগকে বিচার করবে, কাঠগড়ায় নিয়ে সেখানে কি হবে না হবে দে উইল ডিসাইড। কিন্তু আমরা একটা গণতান্ত্রিক দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র করেছে। আমরা কোনো দলকে বলবো যে তাকে বাদ দিতে, এটা তো আমাদের বলার প্র্যাকটিস নেই। আমরা বিলিভ করি বহুদলীয় গণতন্ত্র। এখন নির্বাচন কমিশন, এই গভর্নমেন্ট যদি আওয়ামী লীগের দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করতে পারে, কনভিকশন দিতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল কনভিকশন দিতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। এটা তো আমাদের উপর নির্ভর করছে। আমরা আপনারা government সেটা না। নিতে যাচ্ছেন না, অন্তর্বর্তী এখন আওয়ামী সরকার লীগ, নিতে যাচ্ছে না। বিএনপি একটা বড় Yes, রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটা যখন অফিশিয়াল এই ধরনের স্টেটমেন্ট দেয় জি, যে শেষ তারা করে আওয়ামী একদম। লীগকে ইলেকশনের মধ্যে রাখতে চাচ্ছে, আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে দেখতে চাচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই এইরকম একটি সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য খুব টাফ একটা চয়েস হয়ে দাঁড়ায়। তার মানে এই দায়টা আসলে কি নিতে যাচ্ছে না যে কে ঘন্টাটা বাজাবে? দর্শক Who is in আমরা the driving chair, শুনছিলাম they will do it. যে কথা সবাই কিন্তু বলছিলেন যে সব দিক মিলিয়ে যেটি চূড়ান্ত কথা ছিল যে ভোটের যে ওয়ার্ম আপ সেটি কিন্তু শুরু হয়ে গেছে, এবং তা নিয়ে আমরা এতক্ষণ আলাপ করলাম। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো আগামীতে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এক হয়ে যে ভোটের ওয়ার্ম আপ সেটি শেষ করে একটি সুষ্ঠু নির্বাচন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।